লাইভ দেখে দিয়েছি। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? দাদা আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, লাইভ আছে, কমেন্ট দিন। ইয়েস, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সরে যান। শুভ সন্ধ্যা। আজ এক বিশেষ লগ্নে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিশেষ করে ডাক্তার তাহের জীবন, ডাক্তার কুশল কুণ্ডু মহাশয়ের ঐকান্তিক ইচ্ছায় এবং আমার দাদা, আমার সিনিয়র কলিগ ডক্টর শ্রীকান্ত চৌধুরী, প্রফেসর ডক্টর শ্রীকান্ত চৌধুরী মহাশয়ের পৃষ্ঠপোষকতায় আজকে যে নতুন গ্রুপ তৈরি হয়েছে উচ্চতর হোমিও শিক্ষা নাম নিয়ে, এই গ্রুপে বিভিন্ন বিষয় নিয়ে একটা আলোচনার প্রেক্ষাপট গড়ে উঠছে। কালকে প্রথম দিন অর্গাননের ওপর ডক্টর শ্রীকান্ত চৌধুরী নিজে বলেছেন, তারপরের দিন প্যাথোলজি নিয়ে বলেছেন ডাক্তার প্রদীপ সরকার আমাদের কলেজেরই, তারপরের দিন আমাদের কলেজেরই ডক্টর অজয় দাস বলেছেন। আজকে আমার পালা। আমার বিষয় মেটেরিয়া মেডিকা। মেটেরিয়া মেডিকা একটা তো বিরাট মহাসমুদ্র সাবজেক্ট। তো মেটেরিয়া মেডিকা এই মহাসমুদ্র সাবজেক্টকে সঠিকভাবে জানতে হবে। সঠিকভাবে মেটেরিয়া মেডিকাকে জানতে গেলে মেটেরিয়া মেডিকার একদম উৎসে চলে যেতে হবে। মেটেরিয়া মেডিকা কী জিনিস না, যে পুস্তকে ওষুধের বিভিন্ন প্রণালী থেকে শুরু করে রোগ নির্ণয় সংক্রান্ত পদ্ধতি এবং তার ডোজ পর্যন্ত এবং তার কার্যকারিতা পর্যন্ত দেওয়া থাকে, সেটাই হচ্ছে মেটেরিয়া মেডিকা। কিন্তু হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা সেই মেটেরিয়া মেডিকা থেকে কিন্তু ভিন্নতর। কীরকম? হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা সুস্থ মানুষ অর্থাৎ হেলদি হিউম্যান বিং এবং বিভিন্ন বয়সের নারী পুরুষের শরীরের ওপর ওষুধগুলোকে প্রয়োগ করে আমাদের মেটেরিয়া মেডিকায় লিপিবদ্ধ করা হয়েছে। আমাদের গুরু প্রফেসর ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান সাহেব, উনি কিন্তু বলতে পারেন যে আমাদের মেটেরিয়া মেডিকার, হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার জনক। তিনি হোমিওপ্যাথিক আমাদের ওষুধগুলো সুস্থ বিভিন্ন বয়সের নারী পুরুষের ওপর প্রুভ করে তাদের মুখের ভাষাতে যে মেটেরিয়া মেডিকা লিপিবদ্ধ করেছেন, সেটাই কিন্তু সেই মেটেরিয়া মেডিকাই হচ্ছে আসল মেটেরিয়া মেডিকা। তার নামও আসল, সেটা হচ্ছে মেটেরিয়া মেডিকা পিউরা। সেখানে কোনো রকম মেডিকেল টার্মিনোলজিতে তা কোনো ভাষাকে রূপান্তরিত করার পারমিশন উনি দেননি। পুরো মানুষের ওষুধ দেবার পর মানুষের যে এক্সপ্রেশনের যে নিজস্ব ভাষা, সেই ভাষাটাকেই কিন্তু ওই মেটেরিয়া মেডিকা পিউরাতে ফুটিয়ে তোলা আছে এবং সেটাই মেটেরিয়া মেডিকার সূচনা। তো পরবর্তী ক্ষেত্রে মেটেরিয়া মেডিকা, বিভিন্ন রকম মেটেরিয়া মেডিকা বাজারে এসেছে।
তার মধ্যে তো অবশ্যই মেটেমেডিকা পিউরা যেমন রয়েছে পিওর মেটেমেডিকার মধ্যে, তেমনি ক্লার্কের যে মেটেমেডিকা ডিকশনারি সেটাও পিওর মেটেমেডিকা। এরকমভাবে বিভিন্ন ধরনের মেটেমেডিকা, প্রায় 20 রকমের মেটেমেডিকা পাওয়া যায়। তার মধ্যে আমি কয়েকটা এক্সাম্পল দেবো, যেমন কিনোটস টাইপ অফ মেটেমেডিকা, ক্লিনিক্যাল টাইপ অফ মেটেমেডিকা। কিনোটস টাইপ মেটেমেডিকা মানে আপনারা দেখেছেন যে অ্যালেন্স কি নোট যেটা রয়েছে ওটা হচ্ছে ক্লিনিক্যাল কিনোটস টাইপ অফ মেটেমেডিকা। এরকম কিছু আছে, কম্পারেটিভ আছে, কম্পারেটিভ মেটেমেডিকা বেশ কিছু আছে, একটা ড্রাগের সঙ্গে আরেকটা ড্রাগের কম্পেয়ার করে কিন্তু কিছু কিছু মেটেমেডিকা আছে। আর সবচেয়ে জনপ্রিয় মেটেমেডিকাগুলোর মধ্যে অন্যতম পিকচার টাইপ অফ মেটেমেডিকা। কি পিকচার টাইপ অফ মেটেমেডিকা? ডক্টর কেন্টের যে মেটেমেডিকা সেটা হচ্ছে পিকচার টাইপ অফ মেটেমেডিকা। ঠিক টাইলারের মেটেমেডিকাও ওই ধরনের পিকচার টাইপ অফ মেটেমেডিকা। মেটেমেডিকা সম্বন্ধে খুব বেশিক্ষণ আমি কিন্তু আপনাদের বলবো না। আপাতত মেটেমেডিকা সম্বন্ধে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দিয়ে রাখলাম, আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা হয়তো অনেকেই জানেন, কারণ এই শ্রোতার মধ্যে অনেক সিনিয়র ডক্টর আছেন, আবার অনেক জুনিয়র ডক্টরও আছেন। তো স্বাভাবিকভাবে জুনিয়রদের হয়তো সেটা, সিনিয়ররা হয়তো ব্যাপারটা জানেন, বা জুনিয়ররা হয়তো সব কিছু নাও জানতে পারেন। যাই হোক, আজকের বিষয় সিলেকশন অফ সিমিলিমাম ফ্রম দ্য সাফারিং অফ কাপ। অর্থাৎ মানুষ এখন বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 দাপিয়ে বেড়াচ্ছে। কোভিড-19 যেহেতু দাপিয়ে বেড়াচ্ছে, সেহেতু তার যে ফিচার অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা, ইনিশিয়ালি যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, তার ফলে দেখা যাচ্ছে যে জ্বর, গা হাত পায়ে যন্ত্রণা, মাথার যন্ত্রণা, গলা ব্যথা, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, অনেক কিছুই হচ্ছে। আলটিমেট অনেক মানুষের মৃত্যুও হচ্ছে। তো এই প্রসঙ্গে এখন যেটা আমাদের পৃথিবীব্যাপী সমস্যা হচ্ছে বার্নিং প্রবলেম, কাশি। কাজেই কাশিকে যদি আমরা নির্মূল করে দিতে পারি, তাহলে আমার মনে হয় শ্বাসকষ্ট বা এই অক্সিজেন ক্রাইসিসের মধ্যে আমাদের পড়তে হবে না। তো আমাদের ডাক্তারবাবুরা, হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা প্রাণপণ কিন্তু চিকিৎসা করে যাচ্ছেন। তো কাশির চিকিৎসা কিভাবে ওনারা এগোবেন, সেটা সিনিয়র যারা ডক্টর আছেন তারা কিন্তু ব্যাপারটা খুব ভালোভাবে জানেন কিভাবে কাশির চিকিৎসা করতে হয়। কিন্তু আমি বলছি জুনিয়র ডাক্তারদের জন্যে, যারা কাশির চিকিৎসা করতে গেলে একটু হয়তো অসুবিধায় পড়তে পারেন। আর আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে অনেকেরই ব্যাপারটা কিন্তু জানা, নতুন কোনো ব্যাপার নয়। তবু নিজেদের মধ্যে একটু ঝালিয়ে নেওয়া, তাতে আমারও কিছুটা জ্ঞান বৃদ্ধি হয়তো হবে, বা মনে থাকবে, আপনাদেরও কিছুটা হয়তো জ্ঞানের উন্মেষ হলেও হতে পারে। আমি চেষ্টা করছি আপনাদের নতুনভাবে কিছু বলার। তাহলে কাশিকে আমরা যদি দুটো ভাগে ভাগ করে নিই, এক নম্বর কি, অ্যাকিউট কাপ। অর্থাৎ অ্যাকিউট কাপ কখন হয় না, অ্যাকিউট প্যাথোজেন, ভাইরাল বা ব্যাকটেরিয়াল বা অন্য কিছুর অরিজিনে যে কাশি হয়। অর্থাৎ ভাইরাল বা ব্যাকটেরিয়াল মানে যখন আমরা ইনফেকশানের দ্বারা আক্রান্ত হই, অর্থাৎ সেই সময় আমরা আমাদের শরীরে ওই সমস্ত প্যাথোজেনগুলো কিছু ডেব্রিস, জঞ্জাল, মরা কোষ বা এই জাতীয় কিছু ফেলে রেখে দেয়। ফলে দেখা যায় লাংস আমাদের শ্লেষা নির্ধারণ করে তাদের তাড়ানোর জন্যে, সাইমলটেনিয়াসলি শ্লেষা নির্ধারণ করে, এবং সেই শ্লেষা তো থাকার জায়গা নয় লাংস, তো সেখানে থাকার কথা বাতাস, বিশুদ্ধ অক্সিজেন থাকার কথা, এবং কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না, থাকছে সর্দি। সেই সর্দিটা জমলেই লাংস কী করছে, প্রতিবত্ত ক্রিয়ায় সেটাকে বার করে দিচ্ছে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে অনবরত একটা ডিফেন্সিভ মেকানিজম চলতে থাকছে, প্রাকৃতিকভাবে ডিফেন্সিভ মেকানিজমটা চলছে। প্রকৃতি এটা আমাদের শরীরের গঠনগত ব্যাপার। যদি আপনি ধরুন কোনো গরম জিনিস খেয়ে ফেলেন,
সঙ্গে সঙ্গে আমাদের গলা থেকে লালা নিঃসরণ হবে, হয়ে আমাদের কিন্তু গলার যে তাপ সেটা কমিয়ে দেবে। এটা আমাদের প্রাকৃতিক ব্যাপার বলতে পারেন। তো লাং অর্থাৎ কাপ ইজ দ্য ডিফেন্সিভ মেকানিজম অফ আওয়ার বডি, তো সেই জন্যেই কাশিটার সৃষ্টি হয়। তো কাশিটা আমরা নির্মূল করব কিভাবে? অ্যাকিউট কাপ এবং ক্রনিক কাপ দুটো ভাগে যদি ভাগ করে নিই তাহলে সুবিধে হবে। প্রথম কথা, রুগীর কিন্তু কেস হিস্ট্রি কালেক্ট করতে হবে। কমপ্লিট কেস হিস্ট্রি কালেক্ট করা দরকার, এক্ষেত্রে কমপ্লিট কেস হিস্ট্রি কালেক্ট করা দরকার। কিন্তু কমপ্লিট কেস হিস্ট্রিটা পার্টিকুলারলি লাগবে ক্রনিকের ক্ষেত্রে, বেশি করে লাগবে, বাট অ্যাকিউটের ক্ষেত্রেও কিন্তু লাগবে কিছু কিছু ক্ষেত্রে। অ্যাকিউটের ক্ষেত্রে, কাশির ক্ষেত্রে যেগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কজেশন, সেন্সেশন, modalities and concomitant। কজেশন অর্থাৎ এই কারণটাকে খুঁজে বার করতে হবে। রুগী বা রুগীর পার্টি বলুন বা রুগীর যারা রিলেটিভ আছে সেখান থেকেও পারলে আমাদের ফিচার খুঁজে বার করতে হবে। অর্থাৎ কাশিটার উৎস কোথায়, কেন হলো কাশি? সে কি আইসক্রিম খেয়েছিল, না এসির ঘরে ছিল, বা নাকি রোদে ঘুরে এসে স্নান করেছে? এই অরিজিনে আমাদের পৌঁছাতে হবে। তাহলে অরিজিনে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর অরিজিনে পৌঁছাতে পারলে কিন্তু আমাদের ওষুধ নির্বাচনটা অনেকটা ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে অরিজিনে পৌঁছাতে জন্যে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু খাটতে হবে এবং রোগীর পার্টিকে কোয়ারি করতে হবে, বিভিন্ন জিনিস বারে বারে রিপিটেডলি জিজ্ঞেস করতে হবে। একবার জিজ্ঞেস করেই কিন্তু ছেড়ে দিলে হবে না। তাহলে তারপরে আছে সেন্সেশন। কাশির সময় কি অনুভূতি উৎপন্ন হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে, যে কি বিশেষ ফিচার। আর মডালিটিস তো খুবই গুরুত্বপূর্ণ। আর তার সাথে আছে কি কনকমিটেন্ট, এটা একটা রেয়ার ফিচার, এবং এই রেয়ার ফিচার থেকেই কিন্তু আমরা সঠিক সিদ্ধান্তে অর্থাৎ সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। অর্থাৎ একটা টেবিল তৈরি করতে গেলে মিনিমাম 3টে পায়া দরকার। তো 3টে পায়াকে দাঁড় করালে তবে একটা টেবিল থাকবে। আর ম্যাক্সিমাম অধিকন্তু 9 4টে পায়া হতে পারে, 5টা পায়া হতে পারে, 6টা পায়া হতে পারে, কিন্তু 3টে চাই। দুটোতে খুব ভালো টেবিল দাঁড়াবে না, লড়বড় করবে, পড়ে যাওয়ার চান্সই বেশি। আর একটা যদি মোটা পায়া হয় অর্থাৎ রেড লাইন বা আনকমন পিকুলিয়ার সিমটমস হয় তাহলে সেটা সেপারেট থিং, তখন কিন্তু টেবিল অটোমেটিক দাঁড়িয়ে থাকবে যদি মোটা পায়া হয়। তো এক্ষেত্রে আমি আপাতত অ্যাকিউটটা নিয়ে আলোচনা করছি, এরপরে আমি ক্রনিকের ট্রিটমেন্ট প্রসিডিওর নিয়ে পরে বলবো। আচ্ছা, প্রথম ড্রাগটা বলছি আমি হিপারসাল। তো হিপারসাল সিলেকশন করতে গেলে আমরা কিভাবে হিপারসাল সিলেকশন করব? না, প্রথম কজেশন। কি কজেশন? না ড্রাফট অফ কোল্ড এয়ার, অর্থাৎ বাতাস, কোনো অনাবৃত অংশে যদি বাতাস লাগে তো সেইটা হচ্ছে কজেশন। একটা কোনো হাওয়া লাগাটাই কারণ। ধরুন বাসের জানলা ধারে বসে আছেন, একটা পার্ট হাওয়া লাগলো, অর্থাৎ আনকভার্ড পার্টে যদি হাওয়া লাগে তাহলে কিন্তু একটা এই হিপারসালফেট কজেশনের মধ্যেই পড়ে। তার সঙ্গে কি আছে না, গলায় একটা স্পিন্ডাল লাইক সেন্সেশন, অর্থাৎ গলায় মনে হচ্ছে যেন একটা গোঁজের মতো কিছু আটকে আছে। এটা ঢোক গিলতে গেলে লাগে, বা সবসময় মনে হয়, বা রুগী কমপ্লেন করে গলায় যেন কিছু একটা আটকে আছে, ঠিক বেরোতে চাইছে না। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে মডালিটিসটা কি না বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি, কখন বাড়ে কখন কমে। তাহলে সকাল এবং সন্ধে বাড়ে। এর এক্সপেক্টোরেশন কেমন? হলুদ। হিপারসালফের এক্সপেক্টোরেশন হলুদ। তাহলে হিপারসাল নির্বাচন করতে গেলে আমাদের কটা জিনিসকে গুরুত্ব দিতে হবে? মডালিটিস, কখন বাড়ে কখন কমে, কজেশন, ড্রাফট অফ আনকভার্ড পার্টে যদি ঠান্ডা হাওয়া লাগে তাহলে, আর কি এক্সপেক্টোরেশন ইওলিস।
তার সঙ্গে আরেকটা হচ্ছে অ্যামিলোরেশন বাই হট ড্রিঙ্কস, অর্থাৎ গরম খেলে কমে। এই কটা ফিচার যদি পাওয়া যায় আরামসে আমরা হিপারসাল প্রেসক্রাইব করতে পারি। অর্থাৎ তিনটে বা চারটে ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়ে যায়, আরামসে ফিচারটা আমরা যদি পাই, তাহলে কিন্তু আমরা এই ওষুধটাকে নির্বাচন করতে পারি আরামসে। আচ্ছা, এর পরের যে ড্রাগটায় আসবো সেটা হচ্ছে স্পঞ্জিয়া। স্পঞ্জিয়ার কি? এক্সপোজার টু ড্রাই কোল্ড উইন্ড। ঠিক অ্যাকোনাইটেও এরকম আছে, কিন্তু অ্যাকোনাইটে কীরকম আছে না, নর্থ ওয়েস্টার্ন উইন্ড, ড্রাই কোল্ড তো বটে, নর্থ ওয়েস্টার্ন উইন্ড তো আর ময়েশ্চার নেই তাতে, জাস্ট অ্যাকোনাইটের মতোই এর কাজেশন বলতে পারেন। আর কি, কোল্ড ড্রিঙ্কস, স্মোকিং, সুইটস, এগুলো তো কজেশন অবশ্যই। ক্যারেক্টার কেমন? ক্যারেক্টারটা পার্টিকুলারলি স্পঞ্জিয়ার একটা বিরাট ফ্যাক্টর। কি ক্যারেক্টার না, ড্রাই, শুকনো কাশি, কীরকম ঘং ঘং করে আওয়াজ, বার্কিং কাপ, মনে হচ্ছে যেন ফাঁকা কলসি থেকে জল ঢাললে যেমন ঘটাং ঘটাং আওয়াজ হয়, স্পঞ্জিয়ার আওয়াজটা ঠিক সেরকম। আর স্পঞ্জিয়া আরাম কিসে? গরমে। কিন্তু সবচেয়ে বড় পিকুলিয়ার সিমটমস হচ্ছে ইন্সপিরেশনে, অর্থাৎ শ্বাস নেবার সময় অ্যাগ্রাভেশন, কাশি হবে। অর্থাৎ পেশেন্টকে যদি আপনি হাঁ করে 3 বার শ্বাস নিতে বলেন, তো হাওয়া যখন আমাদের মুখের মধ্যে ঢুকছে তখনই কিন্তু সে কাশতে শুরু করবে। সে নিজে যদি বলতে পারে ভালো, আদারওয়াইজ আপনি তাকে আপনার সামনে বসিয়ে উল্টো দিকে মুখ করে তাকে 3 বার শ্বাস নিতে বলুন, দেখবেন সেই বলে দেবে হাওয়া ঢোকার সময় কাশি হচ্ছে না হাওয়া বেরোনোর সময় কাশি হচ্ছে। না, এটা হচ্ছে গেল স্পঞ্জিয়া। তাহলে কি দাঁড়াচ্ছে না, ইন্সপিরেশনে অ্যাগ্রাভেশন, গরম খেলে আরাম, বার্কিং কাপ। তো এটা আমার মনে হয় স্পঞ্জিয়া সিলেকশনের পক্ষে যথেষ্ট। আর কজেশন তো ড্রাই কোল্ড উইন্ড থাকতেই পারে। তো এরপরে যে ড্রাগটায় আসবো, এবং স্পঞ্জিয়ার সঙ্গে হিপারের একটা লিঙ্ক আছে, দুজনেই কিন্তু গরম গলায় গেলে আরাম হয়, এবং একটার পরে আরেকটাকে কিন্তু ব্যবহার করা যায়, যদি ফিচার পারমিট করে তাহলে কিন্তু ব্যবহার করা যায়। তো এরপরে যে ড্রাগটা আসবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া আলবা। এই সময়ের প্রেক্ষিতে একটা অসাধারণ ড্রাগ এই ব্রায়োনিয়া আলবা, এখন যে সময়কালে চলছে। কারণ আমি পার্টিকুলার অফিসিয়ালি হয়তো অনেক কিছুই বলতে পারবো না, তবে আপনারা বুঝে নিন যে ব্রায়োনিয়ার এফিকেসি অ্যাট প্রেজেন্ট কোন পর্যায়ে আছে। তো অফিসিয়ালি অনেক কিছুই বলতে পারবো না, কারণ CCH-এর অনেক কিছু নিয়ন্ত্রণ রয়েছে। তো সেই নিয়ন্ত্রণের জন্য আমি ব্রায়োনিয়ার এফিকেসির ডিটেলস এই মুহূর্তে বললে হয়তো আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হতে পারে বা অনেক কিছু হতে পারে। তো এফিকেসি নিয়ে বলবো না, আপনারা বুঝে নিন কোন পরিস্থিতিতে কিভাবে ব্রায়োনিয়াকে এখন সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। তো ব্রায়োনিয়া এই ক্ষেত্রে কিন্তু কাশির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ফ্যাক্টর সেটা হচ্ছে ঠান্ডা, হঠাৎ এই গরমের দিনে ঠান্ডা খাওয়া বা এসিতে থাকা, তার সঙ্গে কি কাশি, কীরকম কাশি, হার্ড ড্রাই কাপ, ঘং ঘং করে কাশবে, কিন্তু কাশিটা কিন্তু স্পঞ্জিয়ার মতো অত ফাঁকা নয়, এটা গম্ভীর আওয়াজ কিছুটা। তার সঙ্গে যেটা দেখবেন সেটা হচ্ছে টাংটা কি ড্রাই, তার সঙ্গে থার্স্টটা কীরকম না, বার্নিং থার্স্ট, লার্জ কোয়ান্টিটিস, অনেকটা করে সে জল খাবে। তার সঙ্গে তার ড্রাউজিনেস থাকতেও পারে, কাশির সঙ্গে নাও থাকতে পারে, বাট ড্রাইনেস অফ দ্য মিউকাস মেমব্রেন। আর টাংটা কিন্তু দেখবেন, টাং ইজ দ্য ফাইনাল আরবিটর, অর্থাৎ শেষ সিদ্ধান্ত নেবেন টাং দেখে। এবং কাশতে গেলে আরেকটা জিনিস ব্রায়োনিয়ার খুব বেশি প্রকট, সেটা হচ্ছে কাপ উইথ পেইন ইন চেস্ট, অর্থাৎ বুক অনেক সময় দেখা যায় হোল্ড করে, বুকটাকে সে ধরে, নিজের হাতে বুকটাকে চেপে ধরে, এবং অনেক সময় গলাতেও তার ব্যথা লাগে, গলাটাকেও চেপে ধরে। এটা হচ্ছে ব্রায়োনিয়ার ফিচার।
ঠিক ওষুধ নির্বাচন করতে গেলে যে কটা মেটিয়ামেটিকায় অনেক কিছু লেখা আছে, কিন্তু সব ক্ষেত্রে তো সবটা প্রযোজ্য নয়। অ্যাকিউট কাশির রোগ নির্ণয় করতে গেলে জাস্ট 3-4টে পায়া দিয়ে একটা টেবিল তৈরি করে আমাদের এগোতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে সিমিলিমাম সহকারে আমরা কিন্তু এগোতে পারবো। লাগবে না কাপ সিরাপ, লাগবে না কাপ সিরাপ, লাগে না আমাদের। যদি আমরা এক্স্যাক্ট সিমিলিমামে এগোতে পারি, আমার মনে হয় না কাপ সিরাপের কোনো প্রয়োজন আছে। অনেক আমার ডাক্তার জুনিয়র ভাই আছে যারা হয়তো সঠিক সিলেকশানে পৌঁছাতে পারেন না বলে বাধ্য হন হয়তো কাপ সিরাপ ব্যবহার করতে। তবে আমি বলবো আপনারা একটু পরিশ্রম করুন, একটু পরিশ্রম করলেই কিন্তু আমরা সঠিক সিমিলিমামে পৌঁছাতে পারবো। আচ্ছা, এর পরের ড্রাগটা কি? বেলেডোনা। বেলেডোনা এও কজেশন হচ্ছে এক্সপোজার টু কোল্ড আর হেয়ার কাট, অর্থাৎ চুল কাটার পরে, বিশেষ করে বাচ্চাদের দেখা যায় বা বড়দের দেখা যায় চুল কাটার পরে অনেক সময় দেখা যায় যে কোল্ড এক্সপোজার হয়ে ঠান্ডা লেগে গেল বা শ্যাম্পু ট্যাম্পু করে ঠান্ডা লেগে গেল। আর এই বেলেডোনার ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে সুড়সুড়ি দেওয়া কাপ, কন্টিনিউয়াস একটা কাপ, মনে হচ্ছে যেন মুখ বন্ধ হতে চাইছে না, কন্টিনিউয়াস কেসে যাচ্ছে। তার সঙ্গে কনজেশন ইজ দ্য ওয়ান অফ দ্য ফ্যাক্টর অফ বেলেডোনা। আপনারা নিশ্চয়ই প্যাথোলজিতে পড়েছেন যে ইনফ্লামেশান, তো বেলেডোনার সঙ্গে একটা ইনফ্লামেশানের সুন্দর একটা লিঙ্ক আছে। ইনফ্লামেশানের ক্রাইটেরিয়াগুলো যে নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, যদিও আমার বলার কথা নয় এক্ষেত্রে, তবু আর একবার বলে দেওয়ার লোভ কিন্তু আমি সামলাতে পারলাম না। সেটা হচ্ছে রুবর, ক্যালট, ডলর, টিউমার, ফাংশনালিসা। তো বেলেডোনার কী হয়? কনজেশন হয়। কনজেশনের জন্য দেখা যায় গলার ভেতরটা ফুলে যায়, ইনফ্লামেশন হয়, তখনই দেখা যায় একটা প্যারক্সিসিমাল কাফ হয়, অর্থাৎ গলাটা যেন মনে হচ্ছে বারে বারে একটা সুরসুর করছে বা একটা স্প্যাজম হচ্ছে, স্প্যাজমের ফলে কন্টিনিউয়াস কাশি হতে থাকে। টিকলিং শর্ট, ছোট ছোট শর্ট টিকলিং কাপ, মুখ যেন বন্ধ হতে চাইছে না, এটাই বেলেডোনার ক্যারেক্টার। আর প্রত্যেকটা ড্রাগের সঙ্গে আপনারা কিন্তু লিঙ্ক খোঁজার চেষ্টা করুন বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস খোঁজার চেষ্টা করুন। আচ্ছা, এর পরে আসছে অ্যাকোনাইট। অ্যাকোনাইটের কজেশন কি? সেই কোল্ড, নর্থ ওয়েস্টার্ন উইন্ড, তার সঙ্গে কাশিটা কেমন হবে? কাশির সঙ্গে জ্বর নিয়ে ডাইরেক্ট কাশি এবং ভায়োলেন্টলি কাশিটা হবে। আর এর স্পেশাল ফিচার কি? স্পেশাল ফিচার হচ্ছে এক্সপিরেশনে অ্যাগ্রাভেশন, অর্থাৎ শ্বাস ছাড়ার সময় বাড়বে। এই আগের ক্ষেত্রে কি বললাম? স্পঞ্জিয়া যখন বলেছিলাম যে শ্বাস নেওয়ার সময় কাশিটা হচ্ছে, আর এক্ষেত্রে শ্বাস ছাড়ার সময় এক্সপিরেশনে অ্যাগ্রাভেশন, অর্থাৎ হাঁ করে যদি 3বার শ্বাস নেওয়া যায় তাহলে শ্বাস ছাড়া যায়, তাহলে দেখা যায় যে শ্বাস নেওয়া বা ছাড়া করার সময় দেখা যাবে যে শ্বাস ছাড়ার সময় কাশি হচ্ছে, অর্থাৎ এক্সপিরেশনে অ্যাগ্রাভেশন হচ্ছে পার্টিকুলার অ্যাকোনাইটের ফিচার। আর অ্যাকোনাইটের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে সেই সময় বারে বারে সে ঠান্ডা জল খেতে চাইবে। কাশির সময় না, অ্যাকোনাইটের ক্যারেক্টারই ভায়োলেন্টলি ঠান্ডা জল খেতে চাওয়া, একটা ভায়োলেন্টলি ওটা করতে চাইবে, এটা অ্যাকোনাইটের ফিচার। কিন্তু কাশির জন্যেই সে জল খায় তা কিন্তু নয়। ঠিক এই রকম এক্সপিরেশনে অ্যাগ্রাভেশনে কাশির আরেকটি ড্রাগ আছে, একটু মনে করার চেষ্টা করুন। সেই ড্রাগটার নাম হচ্ছে কস্টিকাম। এক্সপিরেশনে অ্যাগ্রাভেশন, কস্টিকাম ড্রাগটা সম্বন্ধে আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। হ্যালো দাদা, হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো, বলুন দাদা, কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? বুঝতে পারছি না। আচ্ছা, কেস বলবো? আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। কেসগুলো তো অ্যাকিউটে তো অনবরত প্রচুর কেস আছে, ঠিক ওইগুলো দিই।
হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, 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 আচ্ছা। আম- আ- হুম। ওকে, 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 ওকে। এটা এটা কি বেশি ভাস্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। প্র্যাকটিক্যাল বলবো, হ্যাঁ, প্র্যাকটিক্যালি আমি আসবো। আসবো কী করে সিলেকশনটা করতে হয় সেটা জানাচ্ছি আগে। ওকে, 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 ওকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে। আচ্ছা, যে কথা বলছিলাম, তো অ্যাকিউট কেস তো হরদম আমরা দেখছি। তো প্রতিনিয়তই কিন্তু কেস পাচ্ছি, এবং কেসগুলো কিন্তু ওই তিনটে চারটে লক্ষণের উপরই কিন্তু আমরা অ্যাপ্লাই করছি এবং ভালো হয়ে যাচ্ছে। তো এই প্রসঙ্গে আমি একটু এই অ্যাকিউট কেস থেকে, অ্যাকিউট কেস তো আমাদের সিঙ্গেল মেডিসিন সিলেকশন হলে রেজাল্ট অনিবার্য, এবং খুব ভালোভাবেই সাফল্যের সাথেই আমাদের রুগীরা সেরে যাচ্ছে। এবার একটা ইন্টারেস্টিং ক্রনিক কেস এই মুহূর্তে বলছি। ক্রনিক কেসটা ট্রিটমেন্ট করতে গেলে, ক্রনিক কাশির ট্রিটমেন্ট করতে গেলে আমরা কিভাবে করব? নিশ্চয়ই অ্যাকিউট ড্রাগ দিয়ে আমরা ট্রিটমেন্ট করব না। তো ক্রনিক কাশির নিশ্চয়ই অরিজিনটা আলাদা হবে। ক্রনিক কাশির অরিজিন কেমন হবে? ক্রনিক কাশি হতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে পার্টিকুলার ক্রনিক কোনো ডিজিজ, টিবি হতে পারে, প্লুরিসি হতে পারে, ক্যান্সার হতে পারে, বা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন আসবে। তো এগুলো ট্রিটমেন্ট কিভাবে হবে? তা এগুলো ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কমপ্লিট কেস হিস্ট্রি নিতে হবে। তার প্রেজেন্ট কমপ্লেন, মডালিটিস, কনকমিটেন্ট তো নিতেই হবে। তার সাথে হোমিওপ্যাথিক জেনারেটিস, ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল, এগুলো তো আমাদের নিতেই হবে। তার সাথে ফ্যামিলি হিস্ট্রি এবং পাস্ট হিস্ট্রি। তো কিছুদিন আগে এইরকম কীভাবে ট্রিটমেন্ট শুরু করবেন আপনারা, সেটা আমি বলছি। সেটা হচ্ছে, কিছুদিন আগে একটি রোগিণী, বয়স ওই 35-36, আমার কাছে এলেন। প্রায় 4 থেকে 5 বছর ধরে তিনি ওই কাশিতে ভুগছেন। তো বিভিন্ন ডাক্তারবাবুর কাছে দেখিয়েছেন, কিন্তু সেভাবে সফল হয়নি। তো আমি কেস হিস্ট্রি নিলাম, নিয়ে তখন যখন ওরা এসেছিল তখন একটা অ্যাকিউট এক্সারবেশন ছিল, সম্ভবত ব্রায়োনিয়ার ফিচার ছিল। আমি ব্রায়োনিয়া দিয়েছিলাম। তারপরে ব্রায়োনিয়ার কমপ্লিমেন্টারি হিসেবে কস্টিকাম দেওয়ার পর কিছুটা কমে গেল, কিন্তু পুরোটা গেল না। তো স্বাভাবিকভাবে আমি এবার ক্রনিক ট্রিটমেন্ট শুরু করলাম। ক্রনিক ট্রিটমেন্ট করতে গিয়ে তার দেখলাম যে তার পাস্ট হিস্ট্রি নিলাম, ফ্যামিলি হিস্ট্রি নিলাম। ফ্যামিলি হিস্ট্রিতে যেটা পেলাম, একটা সিফিলিটিক ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে। এই মুহূর্তে আমার রেকর্ড বুক দেখলে তবে আমি এগুলো পাবো, তবে এই মুহূর্তে যেটা মেমোরিতে আসছে, সিফিলিটিক ব্যাকগ্রাউন্ডটা পেলাম। তার সাথে তার যে তিনটে চারটে ফিচার পেলাম সে হোমিওপ্যাথিক জেনারেটিসে কাশির, সেটা হচ্ছে লাইন অন লেফট সাইড, টাং ফ্ল্যাবি উইথ ইমপ্রিন্টেড অফ টিথ, আর পাসপিরেশান, অ্যাগ্রাভেশান, হার্ট ট্রাবল, ঘাম হলে তার খুব কষ্ট হয়। আর জিভে যে খাঁচকাটা খাঁচকাটা যে দাগগুলো আছে, অর্থাৎ ইমপ্রিন্টেড অফ টিথ, সেটা কিন্তু মার্কুরিয়াসের আছে। এবং এই ফিচারের ওপর আমি মার্কুরিয়াস প্রেসক্রাইব করি, এবং এলএন পোটেন্সিতে সে পেশেন্ট কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ। অ্যাট প্রেজেন্ট তার সম্ভবত মার্কুরিয়াসি 0/21 বা এরকম একটা পাওয়ার তার চলছে। তো একদম এখন সম্পূর্ণ সুস্থ, এবং তার এই অত বছরের যে কাশি কিন্তু পুরো চলে গেছে। কারণ ওটা হচ্ছিল ক্রনিক কাফ, অরিজিন কি অ্যালার্জি, এবং ভদ্রমহিলার আইজিই লেভেল সম্ভবত ছিল অনেকটা হাই ছিল। আমরা জাস্ট প্যাথোলজি দিয়ে এটা নির্ধারণ করেছিলাম, ইওসিনোফিলও বেশি ছিল। যাই হোক, ভালো আছে।
তো এর পরবর্তী ক্ষেত্রে আজকে যেমন আমি থিওরিটিক্যাল বা নির্বাচনের পদ্ধতিগুলো আমি বলছি কিভাবে ওষুধ নির্বাচন করতে হবে, তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি বলবো কেস ধরে ধরে বলবো, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানগুলো দেব। কারণ ওষুধ নির্ধারণের পদ্ধতিগুলো আমরা যেভাবে করি সেটাই আগে জানা দরকার। সবার পদ্ধতি যদি একই ধরনের হয় তাহলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি সবাই মিলে সিমিলিমামে পৌঁছাতে পারবো, এই বিশ্বাস আমার আছে। তো পার্টিকুলার কাশির কেস ডিটেলস আমি পরের দিন আপনাদের আমার রেকর্ড বুক থেকে তুলে নিয়ে এসে আপনাদের আরও ডিটেলস রেকর্ড বুক থেকে তুলে নিয়ে এসে আপনাদের দেব। আজকে আরও কয়েকটা অ্যাকিউট কাশি নিয়ে কথা বলে আজকে আমি অনুষ্ঠানটাকে টেনে নিয়ে যাব। কাশি তো বিভিন্ন ধরনের কাশি হয়, সেখান থেকেও কিন্তু আমাদের সিলেকশানের দিকটা অনেক পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন ডাবল প্যারাক্সিজম, সিঙ্গেল প্যারাক্সিজম, ট্রিপল প্যারাক্সিজমস, এই প্যারাক্সিজমসগুলো মনে আছে? অর্থাৎ সিঙ্গেল প্যারাক্সিজমস কি এরকম কাশি, ড্রাগগুলো কি ক্যালকেরিয়া কার্ড, টিউবারকুলিনাম। ডাবল প্যারাক্সিজমসের ড্রাগ কি মার্কিউরিয়াস আর পালসিটিলা। ট্রিপল প্যারাক্সিজমস কুপামেট, স্ট্যানামেট। তো ট্রিপল প্যারাক্সিজমস কি তিনবারে ভাঙছে, ডাবল। এইভাবে কিন্তু আমরা ডাবল প্যারাক্সিজম, ট্রিপল প্যারাক্সিজম, এরা এই সিমটমসগুলো কিন্তু আমাদের গাইড করবে যে আমাদের সিমিলিমামে পৌঁছানোর জন্যে। সেক্ষেত্রে কিন্তু ওই একটা ফিচারেরই উপর আমরা সিলেকশান করব না, সেখান থেকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে তারপর কিন্তু আমরা সিলেকশানটা করব। সাপোজ ধরুন সিঙ্গেল প্যারাক্সিজমস হলেই আমরা ক্যালকেরিয়া বা টিউবারকুলিনাম কিন্তু লিখে দেব না। তো টিউবারকুলিনাম প্রেসক্রাইব করতে গেলে টিউবারকুলার মানে ফ্যামিলি হিস্ট্রিতে সিউডোসোরিক হিস্ট্রি অর্থাৎ টিউবারকুলার হিস্ট্রি থাকাটা উচিত। সাইমল্টেনিয়াসলি তার লিম্ফ্যাডেনোপ্যাথি অর্থাৎ আমাদের যে ঘাড়ের পেছন দিকে যে সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ডগুলো রয়েছে সেখান থেকে লিম্ফ্যাডেনোপ্যাথি থাকা দরকার, বা তার একটুতেই ঠান্ডা লেগে যাওয়া অর্থাৎ ইজিলি সাসেপ্টিবিলিটি টু কোল্ড বা ইজিলি ক্যাচেস টু কোল্ড, অর্থাৎ একটা বাচ্চার ঘন ঘন সর্দি লেগে যায়। কী কারণে হয় কিন্তু বড় কথা নয়, কোনো কারণ ছাড়াই মাসের মধ্যে 2-4 বার সর্দি কাশি হয়। তো এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলেই কিন্তু আমরা নির্বাচন করব ওষুধ টিউবারকুলিনাম। এভাবেই কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। পালসিটিল বা মাক্সল দুজনেই ডাবল প্যারাক্সিজমস, কিন্তু কী করে আমরা ডিফারেন্সিয়েট করব? মাক্সলের কাশি কখন বাড়ে? সন্ধ্যাবেলা বাড়ে। পালসিটিলার কাশিও সন্ধ্যাবেলা বাড়ে। পালসের এক্সপেক্টোরেশন কেমন? হলুদ। মার্কুরিয়াসের কিন্তু হলুদ নাও হতে পারে। মার্কুরিয়াসে টাঙে ইমপ্রিন্টেড অফ টিথ পাওয়া যাবে, পালসিটিলা কিন্তু ড্রাই টাং, নো থাস্ট। এই যে ব্যাপারগুলো যদি আমরা পাই তাহলেই কিন্তু আমরা পালসিটিলা নির্ধারণ করতে পারবো। কাজেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর্থাৎ ডিডি করেই কিন্তু আমরা প্রত্যেকটা ড্রাগের সিলেকশান করতে পারবো। এইভাবেই কিন্তু আমরা আপনারা ওইভাবেই করেন আশা করি, সিমিলিমামে পৌঁছাতে পারবো। জাস্ট আমি আজকে প্রসঙ্গটা উত্থাপন করলাম এই কারণে আমাদের ঝালিয়ে নেওয়ার জন্য, কারণ বর্তমান করোনাকালে খুব পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, মানুষ সর্দি কাশি শ্বাসকষ্টে ভুগছে। কাজেই কাশিতেই আমরা যদি রিলিফ দিতে পারি তাহলে শ্বাসকষ্টে পৌঁছবে না, ফলে অক্সিজেনের প্রয়োজনীয়তাও আসবে না। এই কথা বলেই কিন্তু আজকে আমার সংক্ষিপ্ত ক্লাসকে শেষ করছি বলতে পারেন। আচ্ছা, এই ব্যাপারে কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কিন্তু একটু জানান। কোনো কোশ্চেন আছে?
এ ব্যাপারে কারোর কোনো জিজ্ঞাসা আছে? যদি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার জন্য কিন্তু তৈরি। হ্যালো, হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ 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 ভিডিওটা সেভ করে বন্ধ করবো, তাই তো?